মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর। এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ
বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।
নমস্কার শ্রোতা বন্ধুরা, ম্যাটিক্স কৃষি পাঠশালায় আপনাদেরকে স্বাগত। আমি আজ আবার চলে এসেছি বেদবেরিয়ায়। এখানে পৌঁছে গেছি আরও এক দিদির বাড়িতে, যেখানে দিদি বাড়ির পিছনের ছোট্ট বাগানটা সাজিয়েছে ভীষণ সুন্দর গাছপালা দিয়ে। ভীষণ সুন্দর একটা কিচেন গার্ডেন তৈরি করেছে। কথা বলে নেব দিদির সঙ্গে। নমস্কার দিদি, আপনার নাম? নমস্কার, আমার নাম রাধা সাফুই। পরিবারে কে কে আছেন? আমি, আমার স্বামী আর 2 ছেলে। এই যে আপনার এই এত সুন্দর বাগানটা দেখতে পাচ্ছি, এইটা সম্পর্কে কিছু বলুন। কিভাবে শুরু করলেন এই বাগান তৈরির কাজ? এই বাগান তৈরি আমার বিয়ে হওয়ার পরপরই আমরা শুরু করেছি। আমি একা করিনি, আমার স্বামী হাত লাগিয়েছে। উনি মাটি টাটি কুপিয়ে গুছিয়ে গাছে রাখতো। উনি কোনো সময় দানা ফেলতো, আমি এসে জল দিতাম, সার দিই। এইভাবে দুজনে মিলে করি, আমি একার দ্বারা সম্ভব হয় না। এই বড় বড় গাছ দেখছেন, এগুলোও আমার স্বামী আমার সঙ্গে হেল্প করতো। এইভাবেই আমরা বাগানটাকে করেছি। এখনও তো চারা গাছ তো এখন ছোট ছোট, এর পিছনে এখন অনেক সময় রয়েছে। এর লালন পালন করতে, জল দিতে, বড় করতে, সার দিতে, সব কিছুই করতে হবে, তবে ফল। কিভাবে হঠাৎ শুরু করলেন? কেন মনে হলো যে বাড়িতে এরকম একটা বাগান তৈরির কথা? কিভাবে এই বাগান করলে আমার তো আয়ের সাংশয় হবে। হ্যাঁ, আমরা এই বাগান যদি কিছু বাগান করি তাহলে আমাদের আর বাজার থেকে সবজি কিনতে হবে না। হ্যাঁ, আমরা আর্থিক অনটনটা একটু বাঁচবে, এই জন্য বাগান করা। আপনার বাগানে তো বিভিন্ন রকমের গাছ দেখতে পাচ্ছি। ওদিকে পেঁয়াজ গাছ, এদিকে পালং শাক, এগুলো ধনে শাক। আচ্ছা, এইদিকে পেঁপে ঝুলছে দেখতে পাচ্ছি, বেগুন গাছ। আরো কি কি চাষ করেন আপনি একটু বলুন, শ্রোতা বন্ধুদের বলুন। আমি এবারে ধান তোলা হয়ে গেলে আলু চাষ করবো, সেটা জমিতে। তারপরে এখনও সব কিছু লাগানো হয়নি। এখনও ওইদিকে বিন কড়াই লাগাবো, মিস যেটা, ওটা লাগাবো। আর বেশি কিছু লাগে এখানে তো বেশি মাটিটা শক্ত হয়ে যায়, শুকনো। এবারে যা কিছু লাগাবো মাঠে, এখানে আর কিছু লাগাবো না, খালি বিনসটাই লাগাবো। আর আপনার এই যে বাড়ির বাগানে কি কি গাছ আছে? এটাতে পালং শাক, ধনে শাক, মূলো শাক, বিট কপি, ওলকপি, টমেটো, পেঁয়াজ গাছ, পেঁপে গাছ, লঙ্কা গাছ, বটবটি কড়াই আছে, গাটি আছে, এইসব কিছু আছে। প্রচুর গাছ আছে। কুমড়ো, হ্যাঁ, দেখতেই পাচ্ছি। শ্রোতারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি এই বাগানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে বাড়ির চালের উপর দিয়ে লাউ ঝুলছে। সামনে পেঁপে গাছ আছে, ওদিকে কলা গাছ অনেকগুলো দেখতে পাচ্ছি। প্রচুর গাছ, গাছে গাছে ভর্তি। ওদিকে হলুদ গাছও দেখতে পাচ্ছি। বাড়ির এই ছোট্ট জমিতে এত কিছু গাছ আপনি পুঁতেছেন এবং সমস্ত কিছু কিভাবে মেনটেন করেন? ও সকালে উঠে একবার জল দিই, আবার বিকালে একবার জল দিই, সার দিই। পোকা তাড়ানোর জন্য রাতে আবার লাইট মেরে মেরে পোকা টোকা যদি ধরে তাকে মারি। এইভাবেই করি আর কি। লাইট ফেলে ফেলে পোকা মারেন? কোনো পেস্টিসাইড, কীটনাশক ব্যবহার করেন না? বাড়িতে আমি খাওয়ার জন্য এত কিছু সবজি করেছি, আমি অত সার বিষ প্রয়োগ করবো কেন? একদম ঠিক কথা। আচ্ছা, আপনার বাড়িতে যে এই যে এত সবজি ফলন এত যে হয়, এগুলো কি শুধুমাত্র বাড়ির ব্যবহারের জন্য, না এগুলো ব্যবসার কাজেও ব্যবহার করেন? না, যখন কোনো সবজি বেশি পরিমাণে ফলে তখন বাজারে বিক্রি করি, আর নইলে সব বাড়ির খাওয়ার জন্য। সবই বাড়ির খাওয়ার জন্য। সংসার সামলে এত কিছু, আপনার তো ভরা সংসার সামলে এত কিছু কিভাবে করেন? ওই যে ভোর 3টের সময় উঠি, এবার আর সংসারের যে কাজ বাজ করি, আবার আমি একটা কাজ করি সেখানেও যাই, আবার এগুলোও করি। এই যে এত সুন্দর বাগান আপনি করেছেন, বা মাঠেও বললেন যে চাষের কাজ করেন, এর কি আলাদা কোনো প্রশিক্ষণ নিয়েছিলেন? না, ওই বললাম যে আমার স্বামী আছে, হেল্প করে, স্বামীর থেকেই শেখা। শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন যে কি সুন্দর বাগান তৈরি করেছে দিদি নিজের একার চেষ্টা। এবং না, একার চেষ্টায় বলাটা অবশ্য ভুল। দিদি বললেন যে স্বামী ওনাকে সাহায্য করেছেন। দুজনে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এত সুন্দর একটা বাগান তৈরি করেছেন নিজের বাড়িতে। টাটকা শাকসবজি, ফল ফসল তারা ফলান এবং নিজেরা খান, এবং বাড়তি হলে বাজারে বিক্রিও করেন। ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি। আসার জন্য আমারও অসংখ্য আপনাদের ধন্যবাদ।
বেদবেরিয়ার কাছে আমি চলে এসেছি আরও এক দিদির বাড়িতে। এই দিদিও নিজের বাড়ির বাগানে সুন্দর একটি কিচেন গার্ডেন তৈরি করেছে। চলুন কথা বলে নিই দিদির সঙ্গে। দিদি, আপনার নাম? পিঙ্কি মিদ্দে। পরিবারে কে কে আছে? পরিবারে বাবা, মা, আমার স্বামী, আমার এক ছেলে এক মেয়ে। এই যে বাড়ির সাথে সংলগ্ন এই ছোট্ট সুন্দর একটা বাগান, এটা কবে থেকে এই বাগান তৈরির কাজ শুরু? আর 10 বছর হয়ে গেছে। কিভাবে হঠাৎ মনে হলো যে এরকম বাড়িতে এরকম একটা ছোট্ট বাগান করবেন? এখন যা দুর্মূল্য বাজার, একটা বাগান তো করতেই হবে, না হলে যদি এর থেকে কিছু ফসল আসে আমাদের তো সঞ্চয় হয়। ওই জন্য সেই ভেবে আমরা এই বাগানটা করেছি। কি কি সবজি ফলান বাগানে? এই যে ওলকপি রয়েছে, বিনস রয়েছে, ধনে, আচ্ছা গাজর, মূলো, পালং, লঙ্কা, সমস্ত সিজনাল যা শাকসবজি হয়, সিজনে যা যা ওঠে সমস্ত কিছুই। আবার গরমকালে বলে কুমড়ো গাছ আছে, লাউ শাক থাকে, তারপর উচ্ছে গাছ দেওয়া হয়, যেমন গরমের যে সবজিগুলো হয়। এই সমস্ত শাকসবজি কি শুধুমাত্র বাড়ির ব্যবহারের জন্য? বাড়ির ব্যবহারের জন্য, ছোট জমি আমাদের, বাড়ির জন্যই হয়। বাড়ির ব্যবহারের জন্য। কিভাবে এই সমস্ত কিছু করেন? মানে কি সংসার সামলে করতে হয়। প্রথম খুশে টুসে নিয়ে তারপরে একটু একটু করে বাবা সবজি গাছ নিয়ে আসে, কখনো দানা, যেগুলো দানার প্রয়োজন দানা নিয়ে এসে বানানো হয়। পরিশ্রম তো হয় প্রচুর। পরিশ্রম তো করতেই হবে। কিভাবে সমস্ত কিছু সামলান? সংসার সামলাতে হবে, সংসারের মানে তার মধ্যে থেকে সময় বের করে নিয়ে এগুলো করতে হয়। আর এই যে আপনার এই বাগানে তো সার নিশ্চয়ই ব্যবহার করেন, তো সেই সার কি মানে বাড়িতে তৈরি করা হয়, কোনো জৈব সার নাকি রাসায়নিক সার দিয়ে ব্যবহার করা হয়? পুরোটাই রাসায়নিক সার। আর কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, ওষুধ তো বাবা আনে। রাসায়নিক সার কতটা পরিমাণে, কিরকম ভাবে ব্যবহার করেন? রাসায়নিক সার খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয়, কারণ আমাদের এটা খাওয়ার জন্য বানানো হচ্ছে, তো ওই জন্য ঘরোয়াভাবে বানানো হচ্ছে। এখন ফসল আসতে গেলে রাসায়নিক সার দিতেই হবে। রাসায়নিক বা যে কোনো জৈব সার না দিলে ফল হবে না। ওই জন্য সার অল্প পরিমাণে দেওয়া হয়, ট্রিটমেন্ট না করলে তো হবে না, ওই জন্য সেইভাবে অল্প পরিমাণে দেওয়া হয়। আপাতত তো আপনি রাসায়নিক সার দিয়েই আপনার সমস্ত সবজি ফলাচ্ছেন। সুযোগ সুবিধা পাই, জৈব সার ব্যবস্থা করা হবে। পরবর্তীকালে জৈব সার তৈরি ভালো কিছু ভাবা হবে, যে জৈব সার যদি আমাদের পরে বানানো হয় তো খুবই ভালো। রাসায়নিক সারের চেয়ে তো জৈব সারটাই বেটার। যত সবজি খোসা টুসা আছে ওগুলো গর্তর মধ্যে দিয়ে পচিয়ে যেটা জৈব সার হবে, সেই সার দিয়ে অনেকটা যদি গাছে সাশ্রয় হয়। আপনাদের এই জমিতে যা ফল ফসল ফলে, তারপর কি আর বাড়তি কোনো সবজি কিনতে হয় বাজার থেকে? অল্প একটু কিনতে হয়, যেমন নতুনত্ব যেগুলো পটল, এগুলো তো আর এখানে হয় না, অন্যান্য সবজিগুলো ফলানো হয়, তখন যেগুলো হয় সেগুলো আর কেনা হয় না। যেগুলো বাগানে নেই সেগুলো তো খেতে ইচ্ছা হয় আমাদের, তখন বাজার থেকে কিনে আনা হয়। আচ্ছা, এই যে লঙ্কা গাছ দেখতে পাচ্ছি, লঙ্কা হয়েছে, লঙ্কা গাছেও কি সার প্রয়োগ করেছে? হ্যাঁ, সার ছাড়া ফলবে তেমন হয় না। যেমন ওই যে করলা গাছ রয়েছে, করলা ঝুলছে, ওই যে ওগুলো ওষুধের অভাবে ওগুলো বেঁকিয়ে দুমড়ে যাচ্ছে, ফল কানা ফল হচ্ছে, সলিড ফল হচ্ছে না ওষুধের অভাবে। তার মানে ওষুধটা দিতেই হবে। ওষুধ না হলে হবে না, ওষুধ জল দিতে হবে। জল কে দেয়? বাবা দেন, আমি দিই। আর ফসলের বীজ কিভাবে সংগ্রহ করেন? দাঁড়িয়ে আমাদের বাজারে হাটে থেকে নিয়ে আসা হয়, দানা নিয়ে আসা হয়। দানা নিয়ে এসে, যেমন ওই ধনের চারা, ওটা নিয়ে এসে জলে ভিজিয়ে রাখতে হয়েছে। ভিজিয়ে রাখার পর মাটিটাকে খুশে তারপরে ফেলতে হয়েছে। বাজারের সবজি তো আপনারা খেয়েছেনই নিশ্চয়ই, আমরাও খাই, এবং আপনাদের এই বাড়িতে ফলানো সবজি, দুটোর মধ্যে কোনটার স্বাদ বেশি ভালো লাগে? অবশ্যই আমাদের ঘরের সবজিটা হবে, কারণ ঘরের জিনিসের টেস্টই আলাদা। ঘরে নিজেদের যত্ন করে একটা তৈরি করা সেই সবজির তো টেস্ট আলাদা হবেই বাজারের থেকে। বাজারে তো রাসায়নিক সার বেশি থাকে, নিজের বাগানের সবজি যেটা বানানো হচ্ছে সেটা তো বেশি টেস্ট হবে না। নিশ্চয়ই বলে কেন যে ডিসি আর একটা হাইব্রিড, এটা তফাৎ তো আছেই। একদমই তাই। বাড়িতে অনেক যত্ন সহকারে নিজের বাড়ির গাছে ফলানো সবজি, তার তো অবশ্যই একটা আলাদাই স্বাদ আছে। যত্ন সহকারে সেটা বানানো হচ্ছে, তো সেটা তো টেস্টি হবেই। অসংখ্য ধন্যবাদ দিদি, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে।
আজ আমি চলে এসেছি বেদবেরিয়ার কাছে। এখানে অনেকেই পাশাপাশি ছোট ছোট তাদের বাড়ির বাগানে কিচেন গার্ডেন তৈরি করেছে। এমনই একজনের সাথে কথা বলে নেব। নমস্কার দিদি, আপনার নাম? আমার নাম মাধবী প্রামাণিক, আমি একজন হাউস ওয়াইফ। আপনি তো বাড়িতে কিচেন গার্ডেন করেন, কিভাবে এই কিচেন গার্ডেনের শুরু? কিভাবে বলতে আমি বাপের বাড়ি আমার বেহালা বজবজ, বেদবেরিয়া, এখানে আমার বিয়ে হয়। আর আমার স্বামীর কাছ থেকেই আমি এখানে কাজে শিখেছি। গাছপালা করা করা উনি করতেন আগে, এখন আর করেন না, তা আমিই করি। ওই মাটি কোপানো, মাটি কুপিয়ে কিছুদিন রেখে তারপরে আবার গাছপালাগুলো মানে চারা নিয়ে এসে পোতা, সেগুলোকে সার জল দেওয়া, এইগুলো আমি করে থাকি। কি কি গাছ বাড়িতে পোতেন? আগে ছিল কুঁদরুই গাছ, কাংরেল গাছ, এগুলো ছিল। তারপরে পালং শাক, নোটে শাক, এগুলো ছিল। তো এখন আমরা সেগুলো আবার তুলে দিয়েছি, সিজনটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা কপি গাছ, ওলকপি গাছ লাগিয়েছি, আর পুঁই শাক লাগিয়েছি। কুঁদরুই গাছটা এখনও আছে, মানে ওতেও ফলছে। আর আরও পরবর্তীকালে আমাদের মানে আরও সময় আসছে, আমরা পালং শাকটাগুলো লাগাবো। পালং শাক, মূলো শাক, সেগুলো এখনও জমি পড়ে আছে, কোপানো হয়নি। এই যে বাড়িতে এত শাকসবজি ফলান, এগুলো কি শুধুমাত্র বাড়ির পরিবারের লোকেদের খাওয়ার জন্য, নাকি বাইরে এটাকে ব্যবসার কাজেও ব্যবহার করা হয়? ব্যবসার কাজে ব্যবহার করা হয় না, কারণ সেই মতো আমরা এখনও চাষ করে উঠতে পারিনি। বাড়িতেই খাওয়া হয়, এগুলো বাড়িতে খাওয়া হয়। আত্মীয় স্বজন এলে তাদের একটু দেওয়া হয়, এরকম বেশি হলে পরে এরকম কাজ হয়। বাড়িতে নিজের জমিতে ফসল ফলানো, ভালোই তো পরিশ্রম আছে। কিভাবে সব কিছু ম্যানেজ করেন? করে নিই, কারণ সকালবেলা মেয়ে ইউনিভার্সিটি চলে যাচ্ছে, ছেলে কলেজ চলে যাচ্ছে, স্বামী স্কুলে চলে যাচ্ছে, রান্নাবান্নাও হয়ে যাচ্ছে। ওই ফাঁক টাইমে যতটুকু সময় পাই আমি বাগানের কাজে থাকি। এটা কি অবসর সময় কাটানোরও একটা মাধ্যম? হ্যাঁ, এটাও নিজেকে ব্যস্ত রাখি, খুব ভালো লাগে। অন্য কিছু চিন্তা মাথায় আসে না, তখন ভালো লাগে, কাজ করি। আর এমনি তো এবার তো সংসারের এটা থাকে, আবার একটু হাতের কাজও করতে ভালোবাসি। আর গাছপালার দিকে বেশি ঝোঁক, যে একটু সিজন আসলেই মনে হয় একটু গাছপালাগুলো করি। বাড়িতে এই যে এত গাছপালা আমরা দেখতে পাচ্ছি, অনেক গাছই দেখতে পাচ্ছি, তো এই গাছপালা মানে এত ফসল ফলানো, শাকসবজি, এর জন্য কি কি করতে হয়? তেমন কিছু নয়, আমরা ঘরোয়া পদ্ধতিতেই করি এগুলো, কারণ আমরা তো আর বাইরে বিক্রি করি না বাজারে, আমরা ঘরে খাই। এমনি তো মাটি কোপানো একটা ব্যাপার, তারপরেতে গাছ করলাম। আর এমনি আমাদের একটা গাড্ডা খোলা থাকে, ওই গাড্ডাতে আমরা ওই সারা বছরের যে সবজির খসা টসাগুলো থাকে সেগুলো ফেলে রাখি, জল টল দিই, তার থেকে একটু সার তৈরি হয়। আর তারপর সামান্য একটুখানি আমরা রাসায়নিক সার, সামান্য না, মানে ঘরে যেহেতু খাই, সার না দিলেও হয়, কিন্তু সার না দিলে গাছপালা একটু সমস্যা হয়, দেখেছি সেইভাবে গ্রোথটা হয় না। তার জন্য আমরা জৈব সারও দিয়ে থাকি, আর রাসায়নিক সারও একটু দিয়ে থাকি। সামান্য পরিমাণে রাসায়নিক সার দিয়ে, সামান্য জাস্ট মানে একটু ওর এটা এসে গেল, ব্যাস হয়ে গেল আমাদের। তারপর আর সারা বছর আর চলবে না, কারণ সার দেওয়া খাবার তো বাইরে থেকেই কিনে খাচ্ছি। সার বীজ তো মারি না, শুধু সার, সামান্য একটুখানি সার। আর তারপর জৈব সারগুলো আছে এই ঘরোয়া, যেমন একটু গোবর টোবর থাকলে, আর সবজি পচা, এসবগুলো দিয়ে একটু গাছে গোড়া দিয়ে গাছ তৈরি। তার মানে সম্পূর্ণভাবে ঘরোয়া উপকরণে তৈরি। এবং গাছের এই যে বীজ কি কিছু কিনে এনে পোতেন? বীজ যেমন কিছু কিছু বীজ আমাদের রেখে দেওয়া হয়। গাছের এই পুঁই শাকের বীজ থাকে, কুমড়োর থাকে, চাল কুমড়োর থাকে, লাউয়ের থাকে, এগুলো বীজ আমরা ঘরে রাখি। আর ওলকপি টপি ওইগুলো একটুখানি সমস্যা আছে, ওগুলো আমরা বাইরে থেকেই চারা কিনে নিয়ে আসি। আর গোবর কিভাবে সংগ্রহ করেন? গোবর এখানে একটু দূরে একটা খাটাল মতো আছে, মানে গরুর খাটাল আছে, তাদের গোবর থাকে, সেখান থেকে আমরা একটু চেয়ে নিয়ে আসি, বা কিনেও অনেক সময় কিনে নিয়ে আসি দরকারেতে, যে না আমাদের একটু দরকার আছে, তখন একটু কিনে নিয়ে এলাম। বাহ, ভীষণ ভালো। এবং বাড়িতে ফলানো এই শাকসবজি যা নিজেরা যত্ন করে আপনারা ফলান নিজেদের পরিবারের মানুষের জন্য, তো সেটার তো স্বাদ নিশ্চয়ই ভীষণ ভালো হয়। খুব ভালো। বাজারের জিনিস অনেক রকম ব্যাপার। পালং শাক টাকগুলো যেমন দেখেছি কি কষ, কি বিচ্ছিরি একটা তেতো ভাব, সিদ্ধ করে জল ফেলে দিতে হয়। আমাদের কিন্তু এগুলো ফেলতে হয় না, আমরা সরাসরি ব্যবহার করতে পারি, মানে খেতে পারি আমরা রান্না করে, যে সেদ্ধ করে ফেলে দিতে হবে বা কিছু, এসবের ব্যাপার নেই আমাদের। এমনকি কপির পাতাগুলো পর্যন্ত আমরা খেতে পারি, কপির পাতাগুলো আমাদের ফেলাই যায় না, নষ্ট হয় না, আমরা খাই, বীজ দেওয়া নেই বলে।
অসাধারণ। দিদির থেকে আমরা শুনলাম যে দিদি কিভাবে নিজের বাড়িতে ছোট্ট জমিতে ছোট্ট নিজের বাগান তৈরি করেছেন এবং নিজের চেষ্টায় সারাদিনের অবসর সময় দিদির কাটে সেই বাগানকে কেন্দ্র করেই, এবং বাগানে বিভিন্ন রকম শাকসবজি দিদি ফলান যেগুলো অবশ্যই ভীষণ পুষ্টিকর, শরীরের জন্য খুব ভালো। এবং দিদি আর একটা কথা যেটা খুব ভালো লাগলো, আরেকটা কথা দিদি বললেন যে কোনো রকম কীটনাশক ব্যবহার করেন না পোকা মারার জন্য। তার মানে একদম খুবই ভালো শাকসবজি, যার জন্য আলাদা করে শাক পাতা ধুয়ে জলে ফুটিয়ে ফেলে দিয়ে এই জাতীয় কোনো কিছুর প্রয়োজন হয় না। খুব ভালো লাগলো দিদি, অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে শুনলাম কিচেন গার্ডেন নিয়ে। বেদবেরিয়ায় বাড়ির মহিলারা নিজেদের বাড়ির বাগানেই বাগান তৈরি করেছেন, কিচেন গার্ডেন তৈরি করেছেন, টাটকা ফসল ফলাচ্ছেন নিজেদের বাড়ির জন্য, এবং কেউ কেউ ব্যবসায়িক ক্ষেত্রেও সেটাকে ব্যবহার করছেন। ম্যাটিক্স কৃষি পাঠশালা আজকে এই পর্যন্তই। নমস্কার। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা, ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন। আমাদের ফোন নম্বর 0332457262, ইমেল আইডি radiojeu@gmail.com, ইউটিউব চ্যানেল রেডিও জেইউ এবং ইনস্টাগ্রাম radio_ju। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এই পর্যন্ত। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। ভারতে যে সার কোম্পানিগুলির সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের উপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের সিএসআর প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় যাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।